আমার আজকের আলোচনার বিষয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর এক কথায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে গেল। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন দেশে তেল মজুদের পরিমাণ অত্যন্ত কম। এই কথাটি বলার আগে তার কথার কি প্রতিক্রিয়া হতে পারে সেটি তিনি চিন্তা করে দেখেননি। এই কথাটি বাজারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তেলের বাজার অস্থিতিশীল হয়ে গেল। কিছু লোক সুবিধাবাদী থাকেন, আপনারা জানেন, যারা তেলের দাম বাড়ানোর পক্ষে। তেল মজুত করে লোকেদেরকে একটা সুযোগ সুবিধা করে দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তার দূরদৃষ্টির অভাব ছিল, তিনি সঠিক কথাই বলেছেন, কিন্তু এই কথার পরিণতি ভয়াবহ হয়ে গেল। গতকাল আমরা দেখতে পেলাম বিভিন্ন পেট্রোল পাম্পে বিশাল লাইন, গাড়ি হোন্ডা সবাই তেল কিনছেন, প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন। জনগণের মনে একটি জ্বালানি মন্ত্রী, দেশে কতটা তেল আছে, কতদিন চলবে, এটি পাবলিককে বা তার দপ্তরে মিটিং করে জানানোর প্রয়োজন ছিল না। তার যে দায়িত্বটি ছিল, তিনি কোত্থেকে তেল আনবেন, তেল সরবরাহ কীভাবে ঠিক থাকবে, দেশে যাতে তেল সংকট না হয় সেই ব্যবস্থাটি তার করা উচিত ছিল। কিন্তু তার এই ভুল পদক্ষেপের জন্যে অসাধু ব্যবসায়ীরা তেল স্টক করে ফেললেন, পাম্পওয়ালারা তেলের দাম, তেল বিক্রি কম করলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের কিছুটা সংকট সারা বিশ্বেই দেখা দেবে, এটিও সত্যি। তবে এখনও এত খারাপ পরিস্থিতি হয়নি। বিভিন্ন রাষ্ট্রের লোকেরাও তেল সংকটে ভুগবেন, কিন্তু তারা বাংলাদেশের মন্ত্রীদের মতো ঘটা করে বলে বেড়াচ্ছেন না যে আমাদের দেশে তেল নাই, তেলের অভাব, তেল পাওয়া যাবে না। তার সঙ্গে আরও যুক্ত করেছেন গণপরিবহনে যাতায়াত করার জন্যে নিজস্ব গাড়ি যাতে কম ব্যবহার করা হয়। দুঃখের বিষয়, কোনো সরকারই গণপরিবহনকে সঠিকভাবে জনগণের সেবায় নিয়োজিত করতে পারেননি। দেশের 54 বছর বয়স হলেও কোনো সরকার ভালো গণপরিবহন দেশ ও জাতিকে দিতে পারেননি। সেটি জনগণের কোনো কাজে আসে না। বিআরটিসির বাসগুলিকে মাসিক চুক্তিভিত্তিক ভাড়া দেওয়া হয়েছে। কিছু বাস সচিবালয়ের কর্মকর্তাদের আনা নেওয়া করেন, কর্মচারীদের আনা নেওয়া করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিছু বাস চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। হাইকোর্টেও চারীদের জন্য বিআরটিসির বাস ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই বাসগুলির কাজ হচ্ছে সকালে একবার অফিসে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নামান, সারাদিন বসে থাকেন, বিকালে আবার তারা এই ছাত্রছাত্রীদের যার যার গন্তব্যস্থলে নামিয়ে দেন। সাধারণ যাত্রীরা বিআরটিসির কোনো সেবা পান না, এটি সঠিক কথা। অপরদিকে প্রায় যে সমস্ত বাস সার্ভিস রয়েছেন সেগুলোর করুণ দশা। সরকারি কর্মচারীরা ছাড়া বা খুব বিপদে না পড়লে সাধারণ মানুষ এই বাসগুলিতে ওঠেন না। যা হোক, আজকের আলোচনা বাসের নয়, তেলের। এই তেলের মূল্য বৃদ্ধি বা তেল সংকটের যে আভাস বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দিয়েছেন, ফলাফল কী হবে সেটি সহজেই অনুমেয়। আমরা বুঝতে পারছি তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার আগেই বাসের ভাড়া বেড়ে যাবে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে। তেল হয়তো অতটা সংকট ছিল না, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর কথায় অতিরিক্ত সংকটের সৃষ্টি হয়ে গেল। তার একটি বক্তব্যের ভিডিও ক্লিপ এখানে দেখব, তারপর পুনরায় আলোচনা করব। আমেরিকার কুট চালে জ্বলছে মধ্যপ্রাচ্য, তার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আরব দেশগুলো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ রয়ে তেল ও গ্যাসের দাম, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়
যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুত আছে তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা একটু রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। এ অবস্থায় জ্বালানি ব্যবহার, মার্কেটের আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নেই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। মন্ত্রী জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার সোনা দেওয়া হয়েছে। এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের উপরে চলে যাচ্ছে। দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন। গতকাল জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী এরা পেট্রোল পাম্পে গিয়েছেন, পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করছেন বা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন। দুদিন আগেও দেশে এরকম পরিস্থিতি ছিল না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর এই বোকার মতো কথাটি বলে তিনি তার দূরদৃষ্টির পরিচয় দিতে পারেননি। তার উচিত ছিল তার কার্যালয়ে বসে তেলের সরবরাহ সঠিক রাখা, কোথা থেকে তেল আমদানি করা হবে, মধ্যপ্রাচ্যের সঠিক ব্যবস্থা গ্রহণ করা। সেটি না করে তিনি দেশের লোককে আতঙ্কিত করে দিলেন, অসাধু ব্যবসায়ীদের একটি সুযোগ করে দিলেন তেল মজুত করা বা কালোবাজারিতে তেল বিক্রি করা। আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর ইতিহাস আমরা জানি। বিগত সরকারের আমলে, এমপি সরকারের সময় ৬-৭ সালে কি ভয়াবহ বিদ্যুতের ঘাটতি ছিল। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1 ঘন্টা থাকতো না, 2 ঘন্টা বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। সেই ভয়াবহ বিদ্যুৎ পরিস্থিতির কথা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবেরও মনে থাকার কথা। তারা সন্ধ্যার পরে মার্কেট বন্ধ রাখার কথা বলেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছিল, আমরা বেশ নিশ্চিন্তেই ছিলাম, লোডশেডিং ছিল না বললেই বলা চলে। এখন বিবেচ্য বিষয়, তারেক রহমানের সরকার দেশ ও জাতিকে ইনকিলাবি জনতা, যারা ভারতের বাতাসটা পর্যন্ত সহ্য করতে পারে না, যারা হিমালয় থেকে বাতাস ভারত হয়ে বাংলাদেশে আসে, সেটাও মানে সেই নিঃশ্বাস নিতে গিয়েও যাদের অস্বস্তি, যাদের মনে হয় যে একটু হায়দ্রাবাদি বাতাস, একটু যদি করাচির বাতাস, একটু যদি লাহোরের বাতাস, সেই বাতাস হতো, তাহলে জীবনটা না কত ধন্য হতো, কত আমি পুণ্যে সুসজ্জিত একজন মুসলিম হয়ে যেতাম। সেই বাংলাদেশে, যে বাংলায় 19 মাস ইউনূস আমলে ভারত নাম শুনলেই অনেকের শরীরে জ্বালা ধরে যেত, যেই বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগকে মিক্সচার দিয়ে একটা ধরেন যে ভর্তা বানিয়ে না খাইলে কারো সহ্য হতো না, তারা এখন যখন বাধ্য হয়ে যান বাঁচানোর জন্যে সেই একমাত্র ভারত থেকে এবং শেখ হাসিনার বানানো পাইপলাইন দিয়ে সেই লাচ্ছরণের মাথা খাওয়া লোকগুলা এখন গর্তে ঢুকেছে। এখন আর শব্দ নেই। এখন দেখবেন এখন আর কোনো শাহবাগে ডাক দেয় না, ভারতের তেল নিব না, এখন আর ডাক দেয় না ভারতের কাছ থেকে কেন এই অমুসলিমের কাছ থেকে তেল আনতেছে, ধর্ম যায় এসব আওয়াজ এখন হয় না। যাক, ভারতের কাছে বাংলাদেশ তেল চেয়েছিল, আমি গতকালই জানিয়েছি যে ভারতের হাই কমিশনার দিয়েছেন, তিনি তার চেইনে সেখানে যোগাযোগ করেছেন। আজকে আমরা যেটা জানছি যে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
বৃহস্পতিবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রশ্নের জবাবে এ কথা বলেন। সম্মানিত আলোচক, দিল্লি থেকে সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি জানিয়েছিলেন যে ভারত বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে এই দুঃসময়ে ভারত ডিজেল দিবে, যা প্রয়োজন হয় বাংলাদেশের মানুষের জন্য করবে। কই সেই ইনকেলাবিরা, সেই কই ভারত বিদ্বেষীরা, ভারতের চাদর কাপড় পুড়িয়ে দেওয়ারা, সেই কই ভারতের সেভেন সিস্টার ভেঙে ফেলার দল, কই সেই হাসনাত আবদুল্লাদের সেই গর্জন, কই এখন গিয়ে তো শহীদ মিনারে গর্জন করে না, ভারতের ডিজেল নিব না বক্তৃতা দেয়নি। ভারত বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে, মানুষের কষ্টের দিকে তাকিয়ে তারা এটা বিবেচনা করবে, গৌতম লাহিড়ী গতকাল আমাদের জানিয়েছিলেন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই ধরনের অনুরোধ করেছে বলে জানান রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারতের প্রয়োজন এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইসরায়েলের হামলা এবং পাল্টায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা চলছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। তাছাড়া বিশ্ব বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে গেছে। এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চললে জ্বালানি সেই সংকট থেকে বাঁচতে বাংলাদেশ সরকার ভারতকে অতিরিক্ত ডিজেল পাঠানোর অনুরোধ করেছে। গতকাল বুধবার ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কোভিডের সময় ভারত তার নিকট প্রতিবেশীদের সাহায্যে পশ্চিম এশিয়ার লড়াইয়ের ফলে বিভিন্ন দেশে প্রতিবেশীদের আটকে থাকা নাগরিকদের উদ্ধার করা কিংবা জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ বা অন্যরা ভারতে অনুরোধ জানিয়েছে কিনা। রণধীর জয়সওয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রোপণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহ করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো কি দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।